মাইক্রোসফট এক্সেল এর আজকে যে টিউটোরিয়ালটা এটা হচ্ছে যারা আপনারা প্রাইভেট জব করছেন, যারা ট্যাক্স সাবমিট করেন, যাদের ট্যাক্সেবল ইনকাম থাকে তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী একটা ভিডিও হতে যাচ্ছে এটা। আমি অ্যাকচুয়ালি আপনাদের জন্য আজকে একদম ফুললি অটোমেটেড মাইক্রোসফট এক্সেলে আমার তৈরি করা স্যালারি বেসড যে ক্যালকুলেশন হয় শুধুমাত্র সেই পার্টটা শেয়ার করব। প্রথমে জানিয়ে রেখে আমি কিন্তু কোনো ট্যাক্স প্র্যাকটিশনার না, বাট মাইক্রোসফট সার্টিফাইড হওয়ার কারণে এবং ট্যাক্সের উপর আলাদা কিছু নলেজ থাকার কারণেই আমি বিভিন্ন ট্যাক্স প্র্যাকটিশনারের সাথেও যোগাযোগ রাখি। তাদের সাথে কনসালটেশন করেছিলাম আজকে। এবং আমি শুরুতে ধন্যবাদ দিতে চাই দুইজন ভাইকে। একজন হচ্ছে শাহিনুর রেজা ভাই, আরেকজন হচ্ছে মিফতাহুল জান্নাত ভাই। এই দুইজন আমাকে এই পুরা ফরম্যাটটার তৈরি করতে যেই ট্যাক্সের নলেজ লাগে সেই নলেজটা তাদের থেকে আমি পেয়েছি, এবং টাইম টু টাইম তাদেরকে আমি অনেক ডিস্টার্ব করে বা বিভিন্ন ইনফরমেশন নিয়ে আহ, একদম যাতে পারফেক্ট একটা ফরম্যাট তৈরি করা যায় সেই ফরম্যাটটা আমি তৈরি করেছি। তো আহ, আমি রেকমেন্ড করব যে শাহিনুর রেজা ভাই, আপনারা স্ক্রিনে ওনার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আর মিফতাহুল জান্নাত ভাই ওনার নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন। ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট নিয়ে কোনো ইস্যু থাকে। তারা খুব সুন্দরভাবে আপনাদের যে রিটার্ন আছে সেটা কিন্তু তারা আপনার ট্যাক্সের কাজটা করে দিতে পারবে। স্পেশালি আমি শাহিনুর রেজা ভাইয়ের কথা বলবো, উনি অনেক নলেজেবল। তো আমি আরেকবার বলে নিই, প্রাইভেট সেক্টরে যারা জব করছেন তাদের জন্য কিন্তু এই ফরম্যাটটা আমি দেখাচ্ছি। তো প্রাইভেট জবে দুই ধরনের রোল থাকে, একটা হচ্ছে কনফার্ম স্টাফ আর একটা হচ্ছে নন কনফার্ম স্টাফ, পাশাপাশি মেল স্টাফ ফিমেল স্টাফ। এখন কনফার্ম নন কনফার্মের উপর কিন্তু ট্যাক্সের অ্যামাউন্টটা কিন্তু বাড়ে কমে। আবার মেল ফিমেলেরও কিন্তু একটা ইস্যু আছে যে, যেমন দেখেন একদম ডান পাশে আমি এখানে আমাদের যে 2024-25 আয় বর্ষের যে স্ল্যাব গুলো আছে সেটা এখানে আমি মেনশন করে দিয়েছি। এখানে প্রথম 3,50,000-এর উপর হচ্ছে কোনো ট্যাক্স নাই, বাট এই 3,50,000 কিন্তু যদি আপনি একজন পুরুষ হন। যদি মহিলা হন তাহলে কিন্তু আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিট, সেটা হচ্ছে 4 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনার কোনো ট্যাক্স নাই। এরপরে 1 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এরকম বিভিন্ন স্ল্যাব আছে, এবং স্ল্যাব ওয়াইজ 5% করে আপনার ট্যাক্স কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে? আর ট্যাক্সের মধ্যে কিছু জিনিসে আপনি ছাড় পাবেন, যেমন আহ, আপনার যাই আর্নিং হোক না কেন তার মধ্যে আপনি সর্বোচ্চ 5 লক্ষ অথবা আপনার টোটাল ইনকামের 3/1 ভাগ যেটা কম, সেই টাকাটা কিন্তু আপনার টোটাল ইনকাম থেকে আপনি ছাড় পাবেন সরকারের পক্ষ থেকে। এরপরে আরো একটা বিষয় আপনি ছাড় পেতে পারেন, যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে। আপনার ইনভেস্টমেন্ট যদি অ্যাকচুয়াল থাকে সেই অ্যাকচুয়ালের উপর আপনি 15%-এর একটা ছাড় পাচ্ছেন। তারপরে হচ্ছে আপনার যা ট্যাক্সেবল ইনকাম আছে সেই ট্যাক্সেবল ইনকামের 3%। আর একটা ম্যাক্সিমাম লিমিট আছে, যে লিমিট পর্যন্ত আপনি আসলে ছাড় পেতে পারেন সেটা হচ্ছে 10 লক্ষ টাকা। তো এই তিনটার মধ্যে যেটা কম সেই টাকাটা কিন্তু আপনার ট্যাক্সেবল যেই অ্যামাউন্ট আসবে সেখান থেকে মাইনাস হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করছেন তারপরেও দেখা যাবে যে আপনাকে ট্যাক্স কিন্তু দিতে হবে, সেটা আমি আলোচনা করব। আমরা এক্সাম্পল যদি একটা দেখি তাহলে একদম আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের এই ফাইলটা কিন্তু ফুললি অটোমেটেড। আমি অধিকাংশ ট্যাক্স প্র্যাকটিশনারকে দেখি তারা কিন্তু ম্যানুয়ালি একটা একটা করে অ্যামাউন্ট বসিয়ে তারপরে ক্যালকুলেশন করে, বাট এই ফাইলটাতে কিন্তু সেই জিনিসটার কোনোই দরকার নাই। তো আমরা দেখি এই ফাইলটা কিভাবে কাজ করবে। একজন নন কনফার্ম স্টাফকে পিক করি, আমি এখানে নন কনফার্ম দিয়ে দিব। আমার ইন্টারনাল যে ফর্মুলা গুলো আছে এই ফর্মুলাটা কিন্তু একদম পারফেক্টলি এখন একজন নন কনফার্ম স্টাফকে কনসিডার করে করবে কাজটা। জেন্ডার হিসেবে আমি ফার্স্টে মেল দেখি, আমি এরপরে ফিমেলও দেখব। তো মেল স্টাফ, নন কনফার্ম স্টাফ। তো আমি এই ঘরটাতে ইয়েলো কালারে আমি একটা স্যালারি বসাবো। তো আমি স্যালারি ধরেন বসাচ্ছি হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে? যখনই আমি 50,000 টাকা বসিয়ে এন্টার দিব, দেখেন আমাদের ফুল ক্যালকুলেশন ডান। এবং আপনারা দেখে, আপনারা এখানে যদি এই সেকশনটা দেখেন, আমাদের আফটার ট্যাক্স আমাদের ট্যাক্সেবল ইনকাম কত, ওই ইনকামের উপর ট্যাক্সেবল অ্যামাউন্ট কত সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং মান্থলি ট্যাক্স ক্যালকুলেশন কত। এবং এখানে যে স্ল্যাবটা দেখছেন এই স্ল্যাবটাই কিন্তু দেখেন এখানে সুন্দরভাবে আহ একদম স্ল্যাব ওয়াইজ তার ক্যালকুলেশন হয়ে যাবে। এই যে 4,167, 4,167-র ব্রেকডাউন চলে আসবে।
আমি যদি আরেকটু ভ্যালু বাড়াই, ধরেন আমি এখানে একটা ভ্যালু বাড়াচ্ছি 1 লক্ষ টাকা, তাহলে স্ল্যাবও বাড়বে। যখন আমি 1 লক্ষ টাকা বসাচ্ছি, ওই অনুযায়ী দেখেন এখানে কিন্তু স্ল্যাবের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। ওই অনুযায়ী আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তার 47,500 টাকা এক বছরে তার ট্যাক্স দিতে হবে এবং মান্থলি 3,958 টাকা করে। ঠিক আছে? তো আসলে আমরা একটা নর্মাল ক্যালকুলেশন করে দেখি যে ঠিক আছে কিনা। আমি যখন এখানে 50,000 বসাচ্ছি, আমরা ম্যানুয়ালি যদি একটু দেখি যে আসলেও কি আমাদের 4,33,333 টাকা আফটার এক্সামশন আসে কিনা। তো এখানে আমরা কনসিডার করেছি হচ্ছে 4টা সেকশন। একটা হচ্ছে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স। তো বেসিক আমরা এখানে ধরেছি হচ্ছে গ্রস স্যালারি 50%। তো গ্রস স্যালারি যদি 50,000 হয়, 50% মানে অর্ধেক, 25,000 টাকা। আর হাউস রেন্ট গুলো ওই পার্সেন্টেজ ওয়াইজ চলে আসছে। তো এখানে আপনি এডিশনাল কি পাচ্ছেন, এখানে ধরেন আমি আর অন্য কোনো আর্নিং দেই নাই, বাট বোনাস আছে। তো বছরে 2টা বোনাস পাবে, 25,000 টাকা 2টা। তো ওই 50,000 টাকা এখানে আবার আমি একটু রিভার্স করে মান্থলি ভাগ করেছি। তো এই ইনকাম ইয়ারে, তার ইনকাম ইয়ারে সে মোট আর্ন করেছে 6,50,000 টাকা। কিন্তু এই 6,50,000 টাকার উপরে কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে না। তো এখানে দেখেন এক্সেমশন বলা হচ্ছে যে আপনি যদি টোটাল যা আর্ন করেছেন তার 1/3, তো 1/3 কত হয়? আমি যদি এখানেই ক্যালকুলেশন করি, এই সেটাই করি, যে 6,50,000 টাকা, এটাকে আমি 3 ভাগে ভাগ করব, ভাগ 3। তাহলে দেখেন 2,16,667 টাকা আসে। তো এই 2,16,667 টাকা যেটা আছে, ওই অ্যামাউন্ট কিন্তু এখানে কনসিডার হচ্ছে কেন? কারণ 2,16,667 অথবা 5 লক্ষ, এই দুইটার মধ্যে যেটা কম সেই ভ্যালু কিন্তু কনসিডারেশনের জন্য আসবে। ঠিক আছে? এই দেখেন এখানে 2,16,000 টাকা আসলো। এই টাকাটা 6,50,000 থেকে যদি বাদ দেই, তাহলে আসবে 4,33,333 টাকা। এই টাকাটা আমাদের কিন্তু ট্যাক্সেবল ইনকাম। একটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম, আর পাশেরটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম। এই ট্যাক্সেবল ইনকামটাকে আমাদের এই স্ল্যাবের মধ্যে ফেলতে হবে। তো দেখেন প্রথম 3,50,000-এর উপর কিন্তু কোনো ট্যাক্স নাই। তাহলে আমি যদি আহ এখানে অ্যামাউন্ট একটু বসিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট আসছে হচ্ছে, আমি ইকুয়াল টু লিঙ্ক করেই বসিয়ে দিই। লিঙ্ক করে আমি এই ভ্যালুটা নিয়ে আসলাম, তাহলে আসছে 4,33,333 টাকা। এখান থেকে বাদ যাচ্ছে হচ্ছে 3,50,000 টাকা। যেহেতু একজন পুরুষ, সেই পুরুষ হচ্ছে 3,50,000-এর উপর তার কোনো ট্যাক্স নাই। বাকি থাকে 83,333 টাকা। এটা কিন্তু পরের যে স্ল্যাব আছে এই স্ল্যাবে পড়ে যাচ্ছে। পরের স্ল্যাবে 5% ট্যাক্স অ্যাড হবে। তো আমি যদি এখন এই অ্যামাউন্টটাকে 5% গুণ করে ফেলি, দেখেন 4,167 টাকা কিন্তু চলে আসছে। তো ওই অ্যামাউন্টটাই কিন্তু দেখেন আমরা এখানে সুন্দরভাবে পেয়ে গেছি। ঠিক আছে? কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনি যদি সিটি কর্পোরেশনের আন্ডারে হন, অর্থাৎ আপনি যদি ঢাকা, চিটাগং বা নারায়ণগঞ্জ যে সিটি কর্পোরেশন আছে, সেই সিটি কর্পোরেশনের আন্ডারে আপনি জব করেন বা সেই রেঞ্জের মধ্যে জব করেন, তখন কিন্তু আপনার যদি ট্যাক্সেবল ইনকাম 1 টাকাও হয়, তাও আপনাকে ন্যূনতম 5,000 টাকা দিতেই হবে। তো আমাদের এখানে 4,167 টাকা আসা সত্ত্বেও আমাদের দেখেন ট্যাক্স কিন্তু দিতে হচ্ছে 5,000 টাকা, এবং সেটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, চলে আসছে 417 টাকা। তো দেখেন আমাদের ট্যাক্স কিন্তু যদিও বা 4,167 টাকা, ট্যাক্স আমাদেরকে 5,000 টাকাই দিতে হবে, এবং 5,000-কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, চলে আসছে 417 টাকা। ওকে? তাহলে আমরা ফার্স্ট বিষয়টা বুঝলাম যে হচ্ছে যদি কোনো একজন এমপ্লয়ি সে মেল হয় এবং নন কনফার্ম স্টাফ হয়, তাহলে তার 4,167 টাকা ট্যাক্স চলে আসবে। এখন এখানে আরেকটা বিষয় আপনি বলতে পারেন যে ভাই ইনভেস্টমেন্টের কি হলো? ইনভেস্টমেন্টে কিন্তু 3টা অপশন আছে। তো এই 3টা অপশনের মধ্যে আমরা যদি খেয়াল করে দেখি, তার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম আছে, এই ট্যাক্সেবল ইনকামের 3% আসে হচ্ছে 13,000 টাকা। ঠিক আছে? তো আমি যদি দেখি, এই দেখেন 4,33,333-কে আমি যদি 3% দিয়ে গুণ করি, তখন চলে আসবে হচ্ছে 13,000 টাকা। আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট তার কিন্তু নাই। না থাকলে দেখেন এখানে টিক সাইন, ওই অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসছে, মানে তার কোনো
ইনভেস্টমেন্ট নাই। আমি যদি এখন এই ঘরটাতে কোনো একটা অ্যামাউন্ট এখন বসাই, এখানে দেখেন আমি বলেছি যে প্লিজ অ্যাড দ্য অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। ধরেন আমার ৬০,০০০ টাকা ইনভেস্টমেন্ট করেছে। তো এখানে যদি 60,000 আমি দিয়ে দিই, তাহলে দেখেন ৯,০০০ টাকা তার কিন্তু একটা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আসে। বাট এই ৯,০০০ টাকা কিন্তু একটা প্রিভিলেজ, মানে এটা গভর্নমেন্ট থেকে একটা সুযোগ দিয়েছে, কিন্তু এই সুযোগটা আপনি এইখানে কিন্তু পাবেন না। কারণ দেখেন আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ৪,১৬৭, ৯,০০০ টাকা তার থেকে বেশি। ন্যূনতম যে ট্যাক্স আছে যেটা হচ্ছে ৫,০০০ টাকা, এটা কিন্তু আপনাকে দিতেই হবে। যার জন্য আপনি ৯,০০০ টাকা ইনভেস্ট করার সত্ত্বেও আপনাকে ন্যূনতম ৫,০০০ টাকা দিতেই হবে। ওইটা কিন্তু এখানে কনসিডারেশন এর মধ্যে আসবে না। ওকে? এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। অনেকের ধারণা যে আমরা যদি আ ইনভেস্টমেন্ট করি তাহলে হয়তোবা আমাদের ট্যাক্স দিতে হবে না। আপনি যদি ট্যাক্সের যেই ন্যূনতম রেঞ্জ ধরেন ৳১ ও যদি হয়, এরপরেও আপনাকে সর্বনিম্ন ৫,০০০ টাকা দিতেই হবে। ঠিক আছে? তো এবার আমি যদি একটা কনফার্ম স্টাফ জাস্ট এখানে পিক করে দিই, দেখি কনফার্ম স্টাফে কি হয়। সেম স্যালারি। দেখেন আমাদের এখানে কিন্তু এডিশনাল একটা অপশন এড হয়ে গেছে যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ড দুই রকমের, একটা হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে নন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে সরকার দ্বারা স্বীকৃত। তো আপনি যদি আহ, আপনার যেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কাটবে, কোম্পানি কন্ট্রিবিউশন এবং আপনার কন্ট্রিবিউশন মিলে যেই অ্যামাউন্টটা হবে, সেই অ্যামাউন্টের টোটালটাই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবেন। তো এখানে আমি জাস্ট 10% একটা পিএফ ধরেছি বেসিকের উপরে, ওই অনুযায়ী ২৫০০ টাকা আর বছরে ৩০,০০০ টাকা। তো দেখেন এখানে অটোমেটিকলি আমাদের 60,000 টাকা চলে আসছে। তো আমি যদি এখন অ্যামাউন্টটা বাড়াই দিই বা এই অ্যামাউন্টই থাকুক আপাতত, তো দেখেন এখানে 60,000 টাকাতে ওই ৯,০০০ টাকাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট চলে আসছে। তো এখানেও দেখেন ৫,৩৩৩ টাকা তার কিন্তু ট্যাক্স আসছে। তো এখান থেকে তাকে আমরা কিন্তু মাত্র ৩৩৩ টাকা ছাড় দিতে পারবো। কেন? কারণ ওই যে বললাম যে তার মিনিমাম ট্যাক্স যেটা আছে ৫,০০০ টাকা তাকে দিতেই হবে। তো ৫,৩৩৩ এখান থেকে ৯,০০০ টাকাটা মাইনাস হবে না, মাত্র ৩৩৩ টাকা মাইনাস হবে। তাকে ৫,০০০ টাকাই ট্যাক্স দিতে হবে এবং ৫,০০০ টাকার ১২ দিয়ে ভাগ করলে ৪১৭ টাকা চলে আসবে। এই দেখেন পুরা জিনিসটা কিন্তু অটোমেট হয়ে যাচ্ছে। এই যে আপনারা ম্যানুয়ালি হয়তোবা ৫,৩৩৩ কে বিয়োগ করতেন ৯,০০০ এর থেকে, কিছু যেহেতু আমাদের আ বেঁচে আছে সেখান থেকে আমরা ৩৩৩ টাকা মাইনাস করব। এই ক্যালকুলেশন গুলো কিন্তু দেখেন এখানে মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে। যদিও বা ৫,৩৩৩ টাকা ট্যাক্স আ আসছে, বাট এই ট্যাক্সটা তাকে দিতে হবে না। এবং এই ৫,৩৩৩ এর ব্রেকডাউন কিন্তু দেখেন এখানে সুন্দরভাবে চলে আসছে। প্রথম ১,০০,০০০ উপর 5%, তারপরে আরো ৩,৩৩৩ টাকা থাকে। ওই টাকাটা হচ্ছে এই থার্ড স্ল্যাবে চলে আসছে। থার্ড স্ল্যাবে 10% মানে ৩৩৩ টাকা। তো আগের ৫,০০০ আর ৩৩৩ মিলে ৫,৩৩৩ টাকা হয়ে গেছে। ঠিক আছে? এবার আসেন আমি যদি একটা ফিমেলের কথা চিন্তা করি যে এখানে আমরা নন কনফার্ম ফিমেল স্টাফ দিব। তো ৫০,০০০ টাকায় আমরা আরেকবার যদি একটু দেখি যে একজন মেলের অর্থাৎ পুরুষের কত টাকা ট্যাক্স আসছিল, ৪,১৬৭ টাকা। কিন্তু ফিমেলের ক্ষেত্রে ৪,০০,০০০ টাকা না। তো আমি যখনই ফিমেলে ক্লিক করব ৩,৫০,০০০ এর জায়গায় দেখেন এটা ৪,০০,০০০ টাকা হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে এখানে দেখেন ৪,০০,০০০ টাকা হয়ে গেছে এবং উনার কিন্তু ট্যাক্স আসতেছে ১৬৬৭ টাকা। যদিও বা সে যেহেতু ট্যাক্সের মধ্যে পড়ে গেছে তাকেও ৫,০০০ টাকা সর্বনিম্ন দিতেই হবে। হ্যাঁ? আমি যদি তাকে কনফার্ম করে দিই তারও প্রভিডেন্ট ফান্ড এড হবে। তো আমি যদি এখন এখানে কনফার্মে ক্লিক করি তাহলে দেখেন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এই ৩০,০০০ টাকা সেটাও কিন্তু তার 60,000 টাকা চলে আসলো। এখানে সে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ৯,০০০ টাকা দেখাচ্ছে। কিন্তু তার ওই প্রভিডেন্ট ফান্ড এড হয়েও দেখা যাচ্ছে যে অল্প ১,০০০ টাকা বেড়ে গেছে, ২,৬৬৭ টাকা। কিন্তু তাকে ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? তো আমরা ছোটখাটো একটা স্যালারি নিয়ে দেখলাম। এবার যদি আমি একটা বড় স্যালারি, একটু ধরেন বেশি স্যালারি দিয়ে এবার একটু দেখি। ধরেন আমি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেই দেখাচ্ছি। এরপর আমি নন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডটাও দেখাবো আপনাদেরকে। তো ধরেন আমি একটা নন কনফার্ম মেল সিলেক্ট করি।
এবং তার স্যালারি হচ্ছে 1.5 লক্ষ টাকা। ঠিক আছে, আমরা এখানে 1.5 লক্ষ টাকা বসিয়ে দিয়ে এন্টার দিলাম। তো এখানে এক্সেল বলতেছে যে তার ট্যাক্স দিতে হবে হচ্ছে 1,40,000 টাকা। তো এই ক্যালকুলেশনটা চলেন আমরা একটু দেখি। আমি আমার সুবিধার জন্য এই ফাইলটাকে একটু কপি করছি। কপি করে এখানে একটু বসিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স। আর আমরা অ্যামাউন্টটাকে ওইখানে একটু ক্যালকুলেশনটার জন্য লিংক করে দিই। ইকুয়াল টু আমাদের এই ভ্যালুটা দরকার। আমি যদি ক্যালকুলেশন এখানেই করে দেখাই, যেমন আমাদের বলা হচ্ছে যে যেই টোটাল ইনকাম এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, এই অ্যামাউন্টটা আসে 6,50,000। আরেকটা হচ্ছে 5 লক্ষ, এটা হচ্ছে সরকার থেকে দেওয়া। 6,50,000 এবং 5 লক্ষর মধ্যে ছোট কোনটা? 5 লক্ষ। এই জন্য টোটাল ইনকাম থেকে 5 লক্ষ মাইনাস হয়ে 14,50,000 টাকার উপরে কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন হবে। তো আমরা এখন দেখি 14,50,000 টাকায় আসলে কি 1,40,000 টাকা আসে কিনা, আমাদের এই ফাইলটা ঠিক আছে কিনা চলেন আমরা দেখি। তো আমি এখানে লিংক করে রাখি আগে একটু। ইকুয়াল টু আমরা এই ভ্যালুটাকে একটু সিলেক্ট করে রাখি। তো ফার্স্টে 3,50,000-এর উপর আমার কোনো ট্যাক্স নাই। তাহলে আমি এই ভ্যালুটাকে মাইনাস করে দিচ্ছি 3,50,000 দিয়ে। চলে আসলো 11 লক্ষ টাকা। আচ্ছা, 11 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা আমি এখানে সরিয়ে রাখলাম। তাহলে 1 লক্ষ টাকা আমি যদি এখানে সরিয়ে রাখি, এটাকে আমরা কি করব? 5% দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে যদি আমি এটাকে একটু গুণ করে দিই, ইকুয়াল টু 1 লক্ষ গুণ 5%। তো আমাদের বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে এই 11 লক্ষ বিয়োগ 1 লক্ষ, তাই না? আমার হাতে আছে 10 লক্ষ। কিন্তু দেখেন 3 নাম্বার যে স্ল্যাব আছে এখানে আমি সর্বোচ্চ 4 লক্ষ রাখতে পারবো। তাহলে আমার এখান থেকে যদি আমি 4 লক্ষ সরিয়ে দেই, তাহলে কত থাকবে? তাহলে থাকবে হচ্ছে আমাদের 6 লক্ষ টাকা, তাই না? তো আমি 6 লক্ষ টাকাকে জাস্ট একটু আলাদা রাখি আর এখানে আমরা বসিয়ে দিব 4 লক্ষ টাকা। তাহলে আমাদের এই সেকশনে গুণ হবে হচ্ছে 10%। তো আমি এখানে এটাও গুণ করে দিই, একটু ড্র্যাগ করে নিই। তাহলে দেখেন 40,000 টাকা চলে আসলো। তো আমাদের 6 লক্ষ টাকা হাতে ছিল, ওই টাকাটা চলে যাবে 4 নাম্বার স্ল্যাবে। তাও কিন্তু আমার হাতে 1 লক্ষ টাকা থাকবে। তাহলে আমি এখানে 5 লক্ষ টাকা বসাই। আর এটা হবে কত? 15%। তাহলে আসে হচ্ছে 75,000 টাকা। আর বাকি আমার 1 লক্ষ টাকা ছিল, ওইটা পড়বে এই 5 লক্ষ স্ল্যাবে। তাহলে আমি এখানে 1 লক্ষ টাকা বসিয়ে দিই। এখানে আসবে হচ্ছে 20%, তাই না? দেখেন, তাহলে আমি যদি এখন এই ভ্যালুগুলোকে একটু যোগ করি, এখানে যোগ করে দিই। দেখেন 1,40,000 টাকা কিন্তু সুন্দরভাবে ট্যাক্সের জন্য চলে আসছে, মানে আমার এই ক্যালকুলেশন 100% ঠিক আছে। এখন এই 1,40,000 টাকায় আমি ইনভেস্টমেন্ট কত দেখাবো? ঠিক আছে, তো ধরেন আমি ইনভেস্টমেন্টটা কনফার্ম স্টাফ হয়েই দেখাই। এখানে ইন্টারেস্টিং জিনিসটা দেখেন যে এইখানে অটোমেটিকলি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছে যে সে যেহেতু ইনভেস্টমেন্ট করে নাই এই তিনটার মধ্যে সব থেকে ছোট, এই জন্য সে কোনো ট্যাক্স রিবেট পাবে না। এখন যদি আমি এখানে একটু কনফার্ম করে দিই স্টাফটাকে, তাহলে কি হবে দেখেন, প্রভিডেন্ট ফান্ডে 90,000 টাকা যুক্ত হয়ে গেল। এই 90,000 টাকার আমরা যদি ইনভেস্টমেন্ট চিন্তা করি, ডাবল 1,80,000 টাকা। এই দেখেন এখানে 1,80,000 টাকা অটোমেটিকলি হয়ে গেছে। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে আপনি মিনিমাম এই টাকাটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে তো পারবেনই। এর বাইরেও যদি সরকার প্রদত্ত যেই ফান্ড গুলো আছে যেগুলো হচ্ছে আসলে আহ, যেমন জাকাত ফান্ড বা অন্যান্য ফান্ড যেখানে আসলে আপনি ইনভেস্টমেন্টটা দেখাতে পারেন, সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো এখন 1,80,000 উপরে 15% আসে 27,000 টাকা। 3% মানে আপনার এই যে ট্যাক্সেবল ইনকাম 15,40,000, এইটার 3% আসে হচ্ছে 46,200 টাকা। আর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আপনার 10 লক্ষ টাকা। তো আমি যদি এখন লেটস সে 1,80,000 না করে আম, আমার 46,000 টাকা থেকে যাতে বেশি আসে এরকম একটা অ্যামাউন্ট বসাই। ধরেন আমি এখানে 5 লক্ষ টাকা বসাচ্ছি। যদি আমি 5 লক্ষ টাকা ধরেন আমি ইনভেস্টমেন্ট হিসেবে দেখাই, এখানে 75,000 টাকা দেখাচ্ছে, বাট দেখেন এখন কিন্তু টিক সাইনটা চেঞ্জ হয়ে 46,000 বলতেছে যে আপনার সর্বোচ্চ আপনি রিবেট পেতে পারেন। তো এখানে একটা চালাকি করা হয়েছে, সেটা হচ্ছে আপনি যত অ্যামাউন্টই ইনভেস্ট করেন না কেন 3%-এর উপরে আপনি আসলে কোনোভাবে রিবেট পাবেন না। টেকনিকটা এমন ভাবে কিন্তু এবার ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটাও খুবই ইফেক্টিভলি করা হয়েছে। তো
এখন এই যে আমাদের ট্যাক্সের অ্যামাউন্ট এখন কিন্তু দেখেন বেড়ে গেছে 1,58,000 টাকা, তাই না? কারণ এখন 15,40,000 টাকা, যেহেতু প্রভিডেন্ট ফান্ড 90,000 টাকা অ্যাড হলো। তো ওই অনুযায়ী 27,000 টাকা এখান থেকে আপনি ছাড় পাবেন। 1,58,000 থেকে 27,000 টাকা যদি বাদ যায়, আপনার অ্যাকচুয়াল ট্যাক্স দিতে হবে সারা বছরে 1,31,000 টাকা। এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে ট্যাক্সের অ্যামাউন্ট আসে 10,917 টাকা। এবং এই যে এই 1,58,000 টাকা যেই ট্যাক্সটা আগে আসছে, এই ট্যাক্সের সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু ব্রেকডাউনটা এক্সেল কিন্তু সুন্দরভাবে করে দিয়েছে। ঠিক আছে? তো পুরা জিনিসটা অটোমেশন করে করা, আপনার কোনো টেনশনই নাই, জাস্ট আপনি এখানে স্যালারিটা বসালেই ফুল ক্যালকুলেশন হয়ে যাবে। তো এবার আসেন একটা ফিমেলের ক্ষেত্রে যদি আমরা একটু কনসিডার করি এবং ক্যালকুলেশনটাও আমরা চলেন করি। তো আমি এখানে ফিমেলের জন্য এখানে ফিমেল সিলেক্ট করলাম প্রভিডেন্ট ফান্ড সহ। উনার আসছে হচ্ছে এই 15,40,000 টাকা। তো দেখি আমরা 15,40,000 টাকায় তার ট্যাক্স কত টাকা আসে। তো 15,40,000 টাকা যদি আমি এখানে হিসাব করি, আমি এটা পুরাটা নতুন করে করি। তো এই অ্যামাউন্ট গুলো ডিলিট করলেই হবে আপাতত। তো আমরা যেটা করব যে প্রথমে এখান থেকে সাড়ে সাড়ে 3 লক্ষ না, মহিলার ক্ষেত্রে কিন্তু 4 লক্ষ। আমরা এই 15,40,000 থেকে ফার্স্টে আমরা 4 লক্ষ টাকা বাদ দিয়ে দিব। 4 লক্ষ টাকা বাদ দিলে থাকে হচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমি একটু ভ্যালু পেস্ট করে রাখি। এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের বাকি আছে। এই টাকাটার উপরে আমাদের 5%, 10%, 15%, 20%-এ ভাগ হবে। তো পরবর্তী 1 লক্ষ টাকা, তাহলে আমি এখানে 1 লক্ষ টাকা বসিয়ে দিই। 1 লক্ষ টাকা চলে গেল। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিই। তাহলে থাকে হচ্ছে আমার 10,40,000 টাকা। পরবর্তীতে আমি এখানে আবার দিয়ে দিলাম 4 লক্ষ টাকা। এই যে এখানে দেখেন 4 লক্ষ থার্ড স্ল্যাবে আমি দিয়ে দিলাম। তাহলে থাকে কত বাকি? আমি এই অ্যামাউন্টটা থেকে 4 লক্ষ টাকা বাদ দিয়ে দিই। তাহলে থাকে আমার 6,40,000 টাকা। পরবর্তী যে স্ল্যাব আছে এখানে আমি 5 লক্ষ টাকা বসাতে পারবো। তাহলে আমি এখানে 5 লক্ষ টাকা দিয়ে দিই সর্বোচ্চ। এখানে 5 লক্ষ টাকা দিলাম। আর এখান থেকে আমরা বিয়োগ করে দিলাম 5 লক্ষ টাকা। তাহলে আমার হাতে আরো আছে 1,40,000। পরবর্তী 5 লক্ষ এখানে আমাকে বাকি টাকাটা বসিয়ে দিতে হবে, যেহেতু আমার লিমিট শেষ। 1,40,000 টাকা বসিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে চলে আসছে হচ্ছে 1,48,000 টাকা। এই টাকাটা হচ্ছে আমার ট্যাক্স। তো আমি যদি এখন এখানে চেক করি, দেখেন এক্স্যাক্টলি 1,48,000 টাকাই কিন্তু আমার ট্যাক্স চলে আসছে। এখান থেকে আমরা যে ইনভেস্টমেন্ট করেছি 1,80,000 টাকা, যেটা হচ্ছে আমাদের প্রভিডেন্ট ফান্ডের ডাবল। তো ওই টাকাটা দেখেন এখানে মাইনাস হয়ে যাচ্ছে। 1,48,000 থেকে 27,000 যদি বিয়োগ করি, ওই বিয়োগ করার পরে আমাদের হাতে থাকে হচ্ছে 1,21,000 টাকা। এই টাকাটাকে আমরা 12 দিয়ে ভাগ করলে পেয়ে যাব মান্থলি ট্যাক্স কত। এবং দেখেন এই যে 1,48,000 টাকার যে ব্রেকডাউন এখানে কত সুন্দরভাবে দেওয়া আছে। তো দেখেন আমরা একই সাথে কিন্তু কনফার্ম, নন কনফার্ম স্টাফ, মেল ফিমেল দিয়ে আমরা এখানে অ্যামাউন্ট বসালাম। আপনি যত অ্যামাউন্ট বসান না কেন, একদম অ্যাকুরেট ট্যাক্স ক্যালকুলেশন কিন্তু এই ফাইলটা আপনাকে করে দিবে। যেমন ধরেন কারো স্যালারি লেটস সে 4 লক্ষ টাকা, আমি যদি এখন এখানে 4 লক্ষ টাকা বসিয়ে দেই, অটোমেটিকলি তার এখানে বলতেছে যে তার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 49,40,000 টাকা এবং তাকে ট্যাক্স দিতে হবে 10,32,000 টাকা। ঠিক আছে? এবং তার রিবেট আসে হচ্ছে 72,000 টাকা। এখান থেকে বাদ দিলে 9,60,000 টাকা। এইটাই আমরা ভাগ দিব 12 দিয়ে, 80,000 টাকা তার মান্থলি ট্যাক্স ক্যালকুলেশন হবে, যদি কারোর স্যালারি 4 লক্ষ টাকা হয়। ঠিক আছে? তো এই হচ্ছে পুরা এক্সেলের কনসেপ্ট। আশা করি আপনারা এখান থেকে একটা আইডিয়া পেলেন যে আমরা খুব সহজে আমাদের কাজটাকে, যারা ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করছেন আপনারা, তাদের জন্য তো, তারা তো অনেক ক্লায়েন্ট আপনারা হ্যান্ডেল করেন। তো সেক্ষেত্রে আপনারা যদি একটা অটোমেশন করে রাখতে পারেন, তখন দেখা যাবে যে আপনি একসাথে অনেক ক্লায়েন্টের কাজ নিতে পারবেন এবং আপনার ট্যাক্স সাবমিশনে কিন্তু খুব একটা বেশি সমস্যা হবে না। তো এই ফাইলটা পুরোটা হচ্ছে একদম প্রিন্টেবলও করা আছে। যেমন আমি কন্ট্রোল পি দিলাম, তাহলে ফার্স্ট পেজটা দেখেন সুন্দর মতো এখানে কিন্তু চলে আসছে। এটাকে আপনি প্রিন্ট করতে পারেন চাইলে। তো আমি আসলে যেহেতু মাইক্রোসফট এক্সেল নিয়ে ট্রেনিং করছি, মিফতাহুল জান্নাত ভাই যিনি আছেন উনি হচ্ছে আমার একজন লার্নারও,
আমার কাছ থেকে এক্সেল শিখেছেন। আর আরেকজন যে ভাইয়ের কথা বললাম, রেজা ভাই, উনি এক্সেল শিখবেন, খুবই ইন্টারেস্টেড, কিন্তু উনি চিটাগাং এ থাকেন, এই জন্য আমার সাথে দেখা হয় নাই। তো উনি বলছেন আমাকে যে ভাই আপনি যদি কখনো চিটাগাং এ ট্রেনিং করান আমি ডেফিনেটলি করব। তো আমি বিভিন্ন টাইমে অটোমেটেড এক্সেল এর বিভিন্ন ফরম্যাট তৈরি করি। তো আপনাদের সাথে আরো একটা বিষয় আমি শেয়ার করি, এক্সেল এর এই যে ফাইলটা, এটা কিন্তু আমি কাউকে সেল করছি না, বাট আমি যেই জিনিসটা সেল করি সেটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করি, সেটাও আপনারা খুবই উপকৃত হবেন। এটা হচ্ছে একটা ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকার। তো এটা হচ্ছে একটা ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকার। এই ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকারটা ফুললি অটোমেট করা। এখানে আপনারা একসাথে আপনাদের যে আর্নিং আছে সেই আর্নিংটা এখানে সুন্দরভাবে প্রতি বছরের জন্য অ্যাড করতে পারবেন, এবং আপনার কোন কোন খাতে আপনার সাংসারিক যে খরচগুলো আছে সেই খরচগুলো এখানে এন্ট্রি করলে এক্সেল আপনাকে এখানে অটোমেশন করে অটোমেট করে সে আপনাকে ক্যালকুলেট করে বলবে যে আপনার কত টাকা আসলে সেভ করা উচিত। আমাদের তো আসলে আমরা সেভিং করতে পারি না, বাট এই ফাইলটা কিন্তু আপনাকে মাসে মাস শেষে কিছু টাকা সেভ করতে অনেক হেল্প করবে। এখানে অনেকগুলো খাত দেওয়া আছে, যেমন ফিক্স কস্ট আছে, তারপরে বাজার আছে। আপনি এখানে একটা একটা করে ঘর সিলেক্ট করে করে এন্ট্রি করতে পারবেন। যেমন আমি এখানে ধরেন বাজার দিলাম, একই ঘর আপনি একাধিকবার দিতে পারবেন। তো এরকম বেশ কিছু এন্ট্রি আপনি কিন্তু চাইলেই করতে পারবেন, আর এগুলো ডিলিট করে দিলে আবার দেখেন আমাদের ফাইলটা আগের মতো হয়ে গেছে। তো যেই মাসে আপনি এন্ট্রি করবেন, যেমন এখন অগাস্ট মাস চলতেছে, তো আমি কি করব, এখান থেকে অগাস্ট মাসকে আমি পিক করে দিব, এবং ইনকামটাতেও আমি এখানে যেটা করব যে আমাদের অগাস্ট মাসের আর্নিং, তো আমি এখানে অগাস্টে সিলেক্ট করে দিলাম। তো লেটস সে আমি স্যালারি পাচ্ছি, এখানে আমি জাস্ট একটা দেখাচ্ছি আমি ফাইল, আমি স্যালারি দিলাম, ধরেন আমার স্যালারি আসছে হচ্ছে এবি ব্যাংকে, তো আমি এখানে এবি ব্যাংক দিলাম। আমার স্যালারি ধরেন লেটস সে 1 লক্ষ টাকা, এখানে বসালাম। এখানে বসানোর সাথে সাথে দেখেন এখানে রিসিভ চলে আসছে কথাটা, এবং আমাদের অগাস্ট মাসে 1 লক্ষ টাকা অ্যাড হয়ে গেল। এখন ধরেন আপনি আপনার একটা দোকান আছে, দোকান থেকে আপনি একটা আর্ন করছেন, তো দোকানে যে শপ, আমরা শপও দিয়ে দিতে পারি, এখানে আপনি আপনার মতো করে পরিবর্তন করবেন। আর্নিং এর অনেকগুলো খাত এখানে আছে, পেনশন, এগ্রিকালচার, ইনভেস্টমেন্ট, ট্রান্সফার, অ্যালাউন্স সব আছে। তো আমি এখানে সব থেকে ধরেন পেয়েছি হচ্ছে 20,000 টাকা, আমি এখানে 20,000 টাকা বসাই দিলাম। দেখেন এখানে কিন্তু টাকাটাও অ্যাড হয়ে গেল। কিসের মাধ্যমে আপনি টাকাটা পেলেন? আমরা টাকাটা পেয়েছি হচ্ছে এবি ব্যাংকের মাধ্যমে। তো আমি যদি এখানে সার্চ করি এবি ব্যাংক, এই যে এবি ব্যাংক আছে, এবি ব্যাংক সিলেক্ট করলাম, এই এবি ব্যাংকে কিন্তু টাকাটা ডিপোজিট হয়ে গেল। একটু পরে আমি দেখাচ্ছি কিভাবে। আর শপে আমি যদি চিন্তা করি যে না আমি টাকাটা বিকাশে পেয়েছি, বিকাশে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। কিভাবে দেখেন, এই সেভিংস ডিটেলে যাব, এখানে আমি যদি বিকাশ সিলেক্ট করি, এই দেখেন আমাদের 20,000 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। আর এবি ব্যাংকে আমরা স্যালারি পেয়েছিলাম না, তো আমি যদি এখানে একটু সার্চ করি এবি ব্যাংক কোথায়, এই যে এবি ব্যাংক, এই দেখেন এবি ব্যাংকে 1 লক্ষ টাকা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এভাবে আপনি যেই যেই খাতে অ্যাড করবেন টাকা, সেইটা আপনি এখানে অ্যাড করে দিবেন। যেমন নগদ যদি আমি দিই, নগদে কিন্তু আমার এখনো কোনো টাকা অ্যাড হয় নাই, কিন্তু আমি যদি এখন আরেকটা অ্যামাউন্ট অ্যাড করি, লেটস সে আমার কনসালটেন্সিতে একটা টাকা আসছে 10,000 টাকা নগদে, আমি এখানে নগদের এখানে লিখলাম, আপনি এখানে ডিটেল লিখতে পারেন। এখানে আমি জাস্ট NAGAD নগদ দিলাম। এখন দেখেন আমি নগদ দেওয়ার কারণে ড্যাশ সেভিংস ডিটেলে যদি যাই, এই দেখেন 10,000 টাকা অ্যাড হয়ে গেল। তাহলে আমার কারেন্ট ব্যালেন্স কিন্তু এখন দেখাচ্ছে। এবার আসেন খরচ। আপনি ধরেন বাসা ভাড়া দিচ্ছেন, এই ফিক্স কস্ট দিলাম, এখানে আমি দিলাম হাউস রেন্ট। আমাদের বাসা ভাড়া খরচ ধরেন হচ্ছে 20,000 টাকা, আমি 20,000 টাকা দিলাম, যা মাত্র এন্টার দিচ্ছি ডিডাক্ট হয়ে গেল। টাকাটা কিভাবে কাটবে? টাকা যখন আপনি দিচ্ছেন তখন তো আপনি ক্যাশে দিবেন, তাই না? কিন্তু আপনার টাকাটা তো এখানে দেখেন স্টিল এবি ব্যাংকেই আছে। তো আপনি টাকাটা উইথড্র করার সময় ট্রান্সফার করতে পারেন কিভাবে? যেমন দেখেন, আমি যেটা করব, একটা ট্রান্সফার এখানে পিক করব। ট্রান্সফারে দিয়ে আমি দিয়ে দিব যে ফ্রম এবি টু ক্যাশ, মানে আমি এবি ব্যাংক থেকে ক্যাশে ট্রান্সফার করব, এবং ট্রান্সফারের ঘর হচ্ছে এই সেকেন্ড এটা। এখানে আমি ধরেন আমার বেতন পেয়েছিলাম 1 লক্ষ টাকা, তো আমি 80,000 টাকা ক্যাশ আউট করব। তো আমি এখানে 80,000 টাকা দিলাম, আর এখানে আমি বলে দিচ্ছি টাকাটা ডিডাক্ট হবে হচ্ছে এবি ব্যাংক থেকে। তাহলে আমি এবি ব্যাংক সিলেক্ট করি, এবি ব্যাংক নিলাম। সেভিংস ডিটেলে যদি যাই, 80,000 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে, বাট টাকাটা কোথায় গেছে? টাকাটা আমি পাচ্ছি হচ্ছে ক্যাশে। তো আমি এখানেও ট্রান্সফার দিয়ে দিব, এই যে ট্রান্সফার দিলাম। আমরা এখানে একই জিনিস লিখলাম যে ফ্রম এবি টু ক্যাশ,
এখানে আমরা টাকাটা বসিয়ে দিচ্ছি ৮০,০০০ টাকা, এবং এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ক্যাশ। তাহলে ক্যাশে কিন্তু টাকাটা চলে আসছে। এবার যদি আমি আমার সেভিংস ডিটেলে যাই, এই দেখেন আমি এখানে ক্যাশটা যদি অ্যাড করে ফেলি, তাহলে ক্যাশে কিন্তু আমাদের ৮০,০০০ টাকা চলে আসছে। এবার আপনি যে এক্সপেন্স করছিলেন, এই যে ধরেন আমার হাউস রেন্ট, এই হাউস রেন্টটা আমি ক্যাশ থেকে মাইনাস করতে চাই। তাহলে 20,০০০ টাকা কিন্তু দেখেন, এই যে আমরা যদি এখানে সেভিংস ডিটেলে যাই, দেখেন ক্যাশ থেকে কিন্তু 20,০০০ টাকা মাইনাস হয়ে গেল, আমার ক্যাশে আছে আর 60,000 টাকা। তো এখানে আমি যদি আবার আরেকটা ইনপুট দেই, যে ধরেন আমার আম, বাজার করতে হবে, বাজার দিলাম, এখানে ধরেন আমি কিছু ফ্রুটস কিনলাম, এই ফ্রুটস ধরেন আমি কিনলাম 1,000 টাকা, এখানে বসিয়ে দিলাম। টাকাটা আমার কিভাবে যাচ্ছে? ক্যাশের মাধ্যমে, তাই না? ক্যাশ দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু আরো 1,000 টাকা মাইনাস হয়ে গেল। তো সবকিছু অটোমেশন দেখেন কত সুন্দরভাবে হচ্ছে। এই যে আমরা যা যা খাতে এখানে ব্যবহার করব, সেই সামারি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা চমৎকার একটা জিনিস যে আপনি কত পার্সেন্ট আপনার ইনকাম থেকে খরচ করতেছেন, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং দেখেন আপনার আর্নিং ছিল হচ্ছে ১,৩০,০০০ টাকা, আপনি খরচ করে ফেলছেন আজকে পর্যন্ত ২১,০০০ টাকা। আপনার হাতে আছে ১,০৯,০০০ টাকা। এই টাকাটা আপনি পার ডে ৮,০০০ টাকা করে যদি খরচ করেন, বাকি ১৩ দিন খুব সুন্দরভাবে আপনি চালাতে পারবেন। পুরা জিনিসটা কিন্তু এখানে আপনাকে একটা ফোরকাস্ট করে দিচ্ছে, এবং এখানে দেখেন সামারিও আছে। আবার এই ইনকাম এবং এক্সপেন্সের আপনি কিন্তু একটা ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ডে খুব সুন্দরভাবে দেখেন অগাস্ট মাস চলতেছে, ৩১ দিন মাসের, আজকে 18তম দিন, 13 দিন হাতে আছে। তো সবকিছু এখানে আছে অ্যানালাইসিস। আর আপনি চাইলে আলাদা আলাদা ভাবে অ্যামাউন্ট গুলো দেখতে পারেন। যেমন আমি বাজারে যদি ক্লিক করি, দেখেন ১,০০০ টাকা খরচ করেছি। তারপরে আমি যদি ফিক্স কস্টে দেখি, 20,০০০ টাকা বাসা ভাড়া খরচ হয়েছে। সব এখানে আপনাকে চার্ট আকারে দেখাবে। আর এখানে যদি আমি ক্লিক করি, আবার ডেটা আগের মতো আগের জায়গায় চলে আসলো। এখন আপনি চাইলে মান্থ টু মান্থ দেখতে পারেন। যেমন আমি যদি এখানে অগাস্ট সিলেক্ট করি, ফ্রম অগাস্ট, তাহলে দেখেন আমাদের ইনকাম ভার্সেস এক্সপেন্স এখানে দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। 1,30,000 টাকা আমার আর্ন, 1,30,000 টাকা আমার আর্নিং, আর 21,000 টাকা আমার এখন পর্যন্ত খরচ। আমি যত এখানে ইনপুট দিব, এই ভ্যালুগুলো তত বাড়তে থাকবে, এবং চার্টেও কিন্তু এটা দেখাবে। তো আমি যদি এখন পরের মাসের জন্য এন্ট্রি করি, ওই অ্যামাউন্টটা কিন্তু এই যে যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা আগের মাসের গুলো আপনি দেখতে পারবেন। পুরা ১ বছরের ট্যাক্সের ক্যালকুলেশন আপনি দেখতে পারবেন। আরেকটা মজার জিনিস দেখেন, এই যে এক্সেল বলতেছে যে ভাই তুমি ৮,৩৮৫ টাকা করে ১৩ দিন খরচ করতে পারবা, কিন্তু আমরা তো আসলে সেভিং করতে চাই। তো এই জন্য দেখেন আমি এখানে একটা অ্যামাউন্ট এখানে বসাবো, যে আমি কত টাকা সেভ করতে চাই। ধরেন আমি সেভ করতে চাই হচ্ছে মাসে ১০,০০০ টাকা, তাহলে আমি এখানে ১০,০০০ টাকা বসিয়ে দিই। ১০,০০০ টাকা বসিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে এক্সেল তখন আমাকে বলতেছে, এখন তুমি ৮,৩৮৫ টাকা ৮৫ টাকা খরচ করো না, তুমি খরচ করো ৭,৬১৫ টাকা করে। তাহলে মাস শেষে দেখবা তোমার পকেটে ১০,০০০ টাকা সেভ হবে। খুব সুন্দরভাবে আপনাকে কিন্তু এখানে একটা অ্যানালাইসিস করে দিবে, হ্যাঁ? তো এই হচ্ছে ফাইলটা। এই ফাইলটা আপনারা যদি কেউ নিতে চান, তাহলে আমার ইউটিউব সেকশনে আপনারা একটু কমেন্ট করে দিয়েন যে ভাই আমি ফাইলটা নিতে চাই। তা আমি আপনাকে পেমেন্ট প্রসেসটা বলে দিলে, আপনি পেমেন্ট করে দিলে আপনি ফাইলটা ২টা ভার্সনে পাবেন। একটা হচ্ছে পিসি ভার্সন, আর একটা হচ্ছে মোবাইল ভার্সন। আর আপনি যদি মনে করেন যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকার ফাইলটা আপনার লাগবে, আপনি নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে। আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে 01302610897। এখানে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে পেমেন্ট প্রসেসটা বলে দিব। পেমেন্ট করলে আপনি একই সাথে মোবাইল ভার্সন এবং ল্যাপটপ ভার্সন দুইটাই পেয়ে যাবেন। এবং এই ফাইলটার মেয়াদ কিন্তু জাস্ট ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বর পরে ডিসেম্বরের পরে এই ফাইলটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনাকে আবার নতুন করে রিনিউ করতে হবে। প্রতি বছরের জন্য যতদিন আমি এই ফাইলটা নিয়ে কাজ করব, আপনাকে রিনিউ করে এটা সাবস্ক্রিপশন বেজে অ্যামাউন্টটা পরিশোধ করতে হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।